আজকে আমরা যাব সেই ফেরাউনের দেশ মিশর। আমি এখন সেই ফেরাউনের লাশের সামনে আছি। এই সেই নীল নদ যে দিক দিয়ে আমাদের মুসা নবী আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বলা হয় ফেরাউনের দেশ মিশর, এছাড়া মুসা আলাইহিস সালাম নবীর দেশ মিশর, যেখানে আজও ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় শুয়ে আছে। আফ্রিকার এই দেশটিতে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। ছোটবেলায় ওয়াজ মাহফিলে হুজুরদের মুখে শুনতাম ফেরাউন মুসা নবীর সেই ইতিহাস, বনি ইসরায়েলের ইতিহাস। আজকে নিজের চোখে দেখব, যা কল্পনাও করতে পারিনি। যেখানে নীল নদকে কেন্দ্র করে 11 কোটি মানুষের বসবাস, তাই তো মিশরকে বলা হয় নীল নদের দান। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে সুদূর মিশর ভ্রমণ, কিভাবে যাবেন, ভিসা কিভাবে নেবেন এবং ইমিগ্রেশনে কি কি জিজ্ঞাসা করবে, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইমিগ্রেশনে বসে আছে, এখানে ইমিগ্রেশন করার পরে কি হয়েছে, আমাদেরকে পুলিশের কাছে পাঠাইছে। এখন পুলিশে হচ্ছে আমাদের পাসপোর্ট সব নিয়ে নিছে। What's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. আজকে আমরা যাব সেই ফেরাউনের দেশ মিশর এবং মুসা নবী আলাইহিস সালামের দেশ, এছাড়া সেই ইউসুফ জুলেখার যে হিস্টোরি সেই মিশরে। যাক, এই ভিডিওতে দেখাবো বাংলাদেশ থেকে সুদূর মিশরে কিভাবে যাবেন, ভিসা কত টাকা খরচ, এভরিথিং, এবং ইমিগ্রেশনে কী কী জিজ্ঞাসা করে। যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা, তবে আমি ওকে একটু বোর্ড নিয়ে যাচ্ছি, মানে প্রথমে যাব সৌদি আরব, এরপরে মিশরে। যাক, ওকে। আর এখানে বিমানবন্দর লেখা আছে 4 কিলোমিটার। লেটস গো, সব কিছু থাকছে এই ভিডিওতে। একটা কথা বলি, আমাকে কিন্তু ভিসা দেওয়া হয়েছে ওকে টু বোর্ড, মানে আমি কিন্তু এম্বাসি থেকে ভিসা নিই নাই, মানে এম্বাসি ফেস করি নাই। মিশরে যাওয়ার জন্য আপনি 2 ধরনের ভিসা করতে পারবেন। একটা হচ্ছে ওকে টু বোর্ড, মানে থার্ড কান্ট্রি ব্যবহার করতে হবে। যেমন প্রথমে আমি সৌদি আরব যাব, সৌদি আরব থেকে এরপরে মিশরে যাব। আর যদি আপনি হচ্ছে এম্বাসি ফেস করতেন, তাহলে কত 1 মাসও লাগে, অনেকজনের 15 দিনও লাগে, অনেকজনের 2 মাসও লাগে, 3 মাসও লাগে ভিসা পেতে, মানে মিশরের। তো মিশরের অনেক প্রবলেম আছে, কারণ কি আমাদের দেশ থেকে অনেকেই ভিসা নিয়ে দেখা যাচ্ছে মিশর ল্যান্ড ব্যবহার করে এরপরে আপনার লিবিয়া ভূমধ্য সাগর হয়ে ইটালি যায়, যার কারণে কিন্তু অনেক রেস্ট্রিক্টেড, সবাইকে ভিসা দেয় না। তারপরে অনেক ব্যাপার আছে এখানে, আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, আমরা হচ্ছে ওকে টু বোর্ড নিচ্ছি, যেটা MR ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মানে মিজান ভাইয়ের কাছ থেকে আমি করে নিছি, উনি আমাকে করে দিছে। তো স্পেশালি থ্যাঙ্কস মিজান ভাইকে। ওকে, একটু পরে হচ্ছে এয়ারপোর্টে ঢুকবো, এরপরে ইমিগ্রেশনে কী কী জিজ্ঞাসা করে, কি বলে, বা আমার প্রথম অভিজ্ঞতা কিভাবে যাচ্ছি, সব কিছু থাকছে এই ভিডিওতে। ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যে দেখেন, সামনে থেকে এখানে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে এবং এই পাশ থেকে ভিউটা দেখেন। তবে এই সাইডে দেখলাম অনেক কাজ চলতেছে, যেহেতু আপনার থার্ড টার্মিনালটা চালু হয়ে যাবে খুব শীঘ্রই। ভাই, এই জায়গায় কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে 2 চোখে স্বপ্ন নিয়ে, যে এখান থেকে আমরা বিভিন্ন দেশে যাব কর্মক্ষেত্রে, যেখানে যে আমাদের জীবন সাকসেস হবে। এবং অনেক মানুষ আবার শেষ হয়ে যায় এখানে এসে, অনেকে দালাল চক্রে পড়ে নিঃস্ব হয়ে যায়। আমরা কিন্তু এখন এয়ারপোর্টে প্রবেশ করতেছি। ওকে, এই ভিডিওতে থাকছে সব কিছু, লেটস গো। ঢাকা থেকে এবার আমাদের যাত্রা মিশর। তবে প্রথমে যেতে হবে সৌদি আরব, এরপর ওকে টু বোর্ড নিয়ে মিশরে, মানে আমি থার্ড কান্ট্রি হয়ে মিশরে যাব। বাংলাদেশ থেকে আগে খুব সহজেই ওকে টু বোর্ড নিয়ে মিশরে যাওয়া যেত, তবে বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি ওকে টু বোর্ড বন্ধ হয়ে গেছে। তাই যারা বাংলাদেশ থেকে সরাসরি মিশরে যেতে চান, তারা মিশরের এম্বাসি ফেস করে ভিসা নিয়ে মিশরে যেতে পারবেন। তবে এম্বাসি থেকে ভিসা পেতে 1 থেকে 2 মাস সময় লেগে যায়, আবার কখনো কখনো 3 মাসও লাগে। তবে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি ওকে টু বোর্ড নিয়ে মিশর ভ্রমণ করতে পারবেন। যাই হোক, এরপর পৌঁছে যায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর চেক ইন, বোর্ডিং পাস সংগ্রহ, ইমিগ্রেশন এবং সবশেষে ফাইনাল সিকিউরিটি চেকিং সম্পন্ন করে আমরা অপেক্ষা করতে থাকি ফ্লাইটের জন্য। তবে বাংলাদেশের বিমানবন্দরের ইমিগ্রেশনে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, যেমন কেন সৌদি আরবে যাচ্ছেন, সৌদি থেকে অন্য কোনো দেশে যাবেন কিনা, কতদিন থাকবেন, বাংলাদেশে কি করেন, কিংবা আপনার ভ্রমণের উদ্দেশ্য কি, ইত্যাদি ইত্যাদি। ইমিগ্রেশন সম্পূর্ণ করে ফাইনাল চেক ইন শেষে আমরা উঠে পড়ি বিমানে। ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে নিয়মিত বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে, আর আমাদের ফ্লাইট ছিল সৌদি এয়ারলাইন্সের। ঢাকা থেকে জেদ্দা যেতে বিমানের সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। আমাদের শুধু যাওয়ার বিমানের ভাড়া লেগেছিল 75,000 টাকা। তবে অনেক সময় ভাড়া বাড়তেও পারে, আবার কমতেও পারে। তবে আরও একটা কথা বলি,
বর্তমানে সৌদি আরবে মাল্টিপল ভিসা দিচ্ছে। আপনারা মাল্টিপল ভিসা করে সৌদিতে উমরা করেও মিশরের ভ্রমণের প্ল্যান করতে পারেন। যাই হোক, অবশেষে পৌঁছে যায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে। সৌদি ইমিগ্রেশন সম্পূর্ণ করি, এরপর উমরা সম্পূর্ণ করে মক্কা মদিনা ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য মিশর। আর এখান থেকে শুরু হতে যাচ্ছে আমার বহুদিনের সেই স্বপ্নের যাত্রা, ফেরাউনের দেশ, মুসা নবীর দেশ মিশর ভ্রমণ। আর এখন আছে সৌদি আরব। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে সৌদি আরব ঘুরে এরপরে আবার মিশরে যাবেন, অথবা আপনারা ডিরেক্ট ট্রানজিট ভিসা নিয়েও কিন্তু মিশরে যাইতে পারেন। মানে ডিরেক্ট ফ্লাইট হচ্ছে ওইরকম নাই, তো আপনারা হচ্ছে জেদ্দাতে ট্রানজিট নিয়ে এরপরে মিশরে যেতে পারেন। তবে আমি বলবো যে আপনারা সৌদি আরব ঘুরেও সৌদি আরব থেকেও মিশরে যাইতে পারেন, তাহলে একসাথে কিন্তু দুইটা দেশ ঘুরতে পারবেন। যাই হোক, এই ভিডিওতে থাকছে ইমিগ্রেশন থেকে শুরু করে আমার নতুন অভিজ্ঞতা। কোনো রকমের ধারণা নাই কোথায় কি আছে না আছে, কোনো কিছু না। সৌদি আরবে আসছিলাম, এরপরে হুট করে প্ল্যান মিশরে চলে যাব। ওকে, লেটস গো। এই পাশেই হচ্ছে প্রাইভেট বিমান, মানে যাদের হচ্ছে প্রাইভেট বিমান আছে তারা হচ্ছে এই টার্মিনালে আসে, এই যে এইটা। আর আমরা এখন সোজা যাচ্ছি, আর এখানে কিন্তু সব এয়ারক্রাফটগুলো দাঁড়ায় আছে দেখেন। শেষে পৌঁছাইলাম যে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নর্থ, এবং এটা কিন্তু খুবই ছোট্ট একটা টার্মিনাল ভাই, একদম ওল্ড, মানে পুরাতন। দেখেন যে কত ছোট। এখান থেকেই কিন্তু আমাদেরকে যাইতে হবে। সেই সাথে আমার বাংলাদেশি ভাইয়ের সাথেই দেখা, এখানে ভাইকে বিদায় দিয়ে দিব। কত বছর ট্যাক্সি চালানো? 8 বছর। 8 বছর, বাহ। ওকে, আমরা নামি এবং একটু দেখাই আপনাদের। এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা, তবে টার্মিনালটা খুবই ছোট। আর এখানে পার্কিং সিস্টেম আছে। এটা হচ্ছে আমার ব্যাগ। আল্লাহ হাফেজ, টাটা, দেখাব ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে নেমে পড়লাম, আর এই দিক দিয়ে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে ডিপাসার 3, এবং এটা কিন্তু অনেক পুরাতন একটা টার্মিনাল। যাই হোক, এখন দেখি ভিতরে কি কি প্রশ্ন করে ইমিগ্রেশন সব কিছু। হচ্ছে এখন প্রবেশ করতেছি, এরপরে চেক ইন করতে হবে। তো আসলে একটু নার্ভাস ফিল করতেছি। আর প্রচুর মানুষ কিন্তু এখন ইজিপ্টে যাবে। এটা হচ্ছে মস্ক, মানে মসজিদ, আর এটা অ্যারাইভাল। তো আমাদের যাইতে হবে এখন ওই পাশে। ওকে, তো দেখি চেক ইনে কী কী জিজ্ঞাসা করে। এছাড়া আমার কাছে হচ্ছে ওকে টু বোর্ড আছে, মানে ভিসা না, আমি ওকে টু বোর্ড নিয়ে আর কি মিশরে যাচ্ছি। হচ্ছে আমাদের ওকে টু বোর্ড। এখানে কিন্তু আরও অনেকের নাম আছে। তো এটা হচ্ছে আমাকে করে দিয়েছেন মিজান ভাই, মানে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। এই যে আমার নাম লেখা। তো আসলে বাংলাদেশ থেকে যদি আপনি ওকে টু বোর্ড নেন, তাহলে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কিন্তু ইজিপ্টে যাইতে পারবেন না। তো ওকে টু বোর্ড নিলে আপনাকে যাইতে হবে অন্য কোনো উদ্দেশ্যে, মানে থার্ড কান্ট্রি হয়ে। যেমন আমি সৌদি আরবে আসছি, সৌদি আরব থেকে এখন ইজিপ্টে যাচ্ছি। আর আপনি যদি সরাসরি বাংলাদেশ থেকে যাইতে চান, তাহলে আপনাকে এম্বাসি থেকে ভিসা নিতে হবে, তবেই আপনি যাইতে পারবেন। তো অনেক এয়ারলাইন্স আছে, যেমন কাতার এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, এছাড়া আপনার হচ্ছে যে সৌদি এয়ারলাইন্স। তো আমরা সৌদি আরব থেকে যাব হচ্ছে নীল এয়ারে, মানে যেটা হচ্ছে মিশরের আর কি। তো এখনও সময় আছে, আমাদের হচ্ছে 4টার সময় ফ্লাইট। তো আমি 4 ঘন্টা আগেই আসছি, যেহেতু নতুন দেশে যাব, যার কারণে একটু নার্ভাস ছিলাম। আর সৌদি আরবে আমার ড্রোনটা আটকাই দিয়েছিল, তো ওইটার জন্য আর কি আগে আসা হয়েছে। তো এখানে আমি দেখালাম, তো ওরা বললো যে এখন অপেক্ষা করো, এরপরে যখন চেকিং, মানে বোর্ডিং পাস দিবে, তখনই হচ্ছে তুমি ড্রোনটা পাবা। সৌদি আরব ঘুরে এইবার আমরা রওনা হই মিশরের উদ্দেশ্যে। গন্তব্য মিশরের রাজধানী কায়রো। সৌদি আরবে এসে ওকে টু বোর্ড নিই। মূলত আমি যেই এজেন্সি থেকে সৌদি আরবে এসেছিলাম, এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তারাই আমাকে মিশর ভ্রমণের জন্য ওকে টু বোর্ড করে দেয়। আমি তাদের অফিসিয়াল নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। মিশরের ভ্রমণের তথ্য সব কিছু জানতে পারবেন। তবে ওকে টু বোর্ড কোনো ভিসা না, এটা মূলত মিশরের ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স বা পারমিশন দেওয়া হয়। আমার মিশরের ওকে টু বোর্ডের জন্য নিয়েছিল $180, যা বাংলা টাকায় 22,000 টাকার মতো। যাই হোক, জেদ্দার নর্থ এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল নীল এয়ার। সৌদির জেদ্দা থেকে মিশরের রাজধানী কায়রো বিমান ভাড়া নিয়েছিল 15,000 টাকা। তবে অনেক সময় কম বেশি হতে পারে। সত্যি বলতে সৌদি বিমানবন্দরে এসে মনের ভিতর প্রচণ্ড ভয় আর দুশ্চিন্তা কাজ করছিল। আর ঠিক যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, শেষ পর্যন্ত সেটাই আমার সঙ্গে ঘটলো।
মিশরের ফ্লাইটের বোর্ডিং পাস নিতে গেলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাকে আলাদা করে পাশে নিয়ে যায়। আমাকে দেখে তারা কিছুটা সন্দেহ করছিল, এত অল্প বয়সে বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ করছি কেন, কোথায় যাব, কতদিন থাকব, এমন আরও বেশ কিছু প্রশ্ন তারা আমাকে করতে থাকে। তাদের মূল সন্দেহ ছিল আমি হয়তো মিশর হয়ে লিবিয়া এবং পরবর্তীতে ভূমধ্য সাগর হয়ে ইটালিতে যাওয়ার চেষ্টা করতে পারি, কারণ তাদের রেকর্ডে বাংলাদেশ থেকে এই ধরনের পথে অনেক মানুষ ইটালিতে যাওয়ার চেষ্টা করেছে বলে তারা জানিয়েছিল। সত্যি বলতে তাদের সন্দেহ করাটা পুরোপুরি অস্বাভাবিক ছিল না। বিভিন্ন দেশের ইমিগ্রেশনে বাংলাদেশের নাম শুনলেই সন্দেহর চোখে দেখে। কিছু মানুষের জন্য সত্যিকারের ভ্রমণ পিপাসুদের সমস্যায় পড়তে হয়। এরপর আমাকে প্রায় 2.5 ঘন্টা বসিয়ে রাখে। একটা সময় মনে হচ্ছিল আমি আর মিশরে যেতে পারবো না, হয়তো সৌদি থেকেই আমাকে বাংলাদেশে ব্যাক যেতে হবে। এরপর ইমিগ্রেশন থেকে বোর্ডিং অফিসারের কাছে মেসেজ আসে, এমডি ফিজের সব কিছুই ঠিকঠাক। তারপর আমাকে বোর্ডিং পাস দেওয়া হয়। তবে সবচেয়ে টেনশনের বিষয় ছিল ফ্লাইট ছাড়ার মাত্র 30 মিনিট আগে আমাকে বোর্ডিং পাস দেয়। এরপর দৌড়ে সৌদি ইমিগ্রেশনে যাই, আর অবাক হই মাত্র 20 সেকেন্ডের মধ্যেই আমার ইমিগ্রেশন সম্পূর্ণ করে। ভাই আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। ওই চেকিংয়ে যে অফিসারটা ছিল আমাকে 3 ঘন্টা বসায় রাখছে। এরপরে আমাকে কাস্টমে আমার ড্রোন জমা ছিল, তারপরে ওখানে লেট। সবার লাস্টে আমি, পরে কাস্টম অফিসার বললো যে তুই দৌড় মার, তোর হচ্ছে ড্রোন আমরা ফ্লাইটে ওখানকার যে কর্মচারী আছে তাদের মাধ্যমে পাঠাই দিব। তো এত দ্রুত আসা ভাই, একদম হাঁপাই গেছি। তো এখানে ইমিগ্রেশন তেমন কিছুই না, জাস্ট 5 সেকেন্ড লাগছে। আমার আঙ্গুলের একটা ফিঙ্গার নিয়েছে, এরপরে হচ্ছে আমাকে বলছে যা দৌড় মার। এবং আমার ব্যাগগুলো চেক করছে এখানকার মেয়েরা। তো দেখেন এখানে সব কিন্তু এখন বসে আছে। আর এখানে কফির দোকান থেকে শুরু করে সব কিছুই আছে, আপনারা চাইলে এখানে কফি খাইতে পারেন, কিন্তু প্রচুর দাম। এবং এখন হচ্ছে ওয়েট করতেছি ফ্লাইটে ওঠার জন্য। তবে আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলি আমার সাথে কি কি হয়েছে। আমি যখন প্রথমে আসি আমি প্রবেশ করলাম, এরপরে হচ্ছে যখন বোর্ডিং পাস নেওয়ার জন্য গেলাম চেকিংয়ে, তখন উনি হচ্ছে আমাকে বললো ওকে একটু বোর্ড দেখাও। আমি দেখালাম আমার ফোনে যে ফটোটা ছিল, উনি বলতেছে এটা হবে না, আর এটা স্ক্রিন মানে ফুল স্ক্রিনে দেখাও। তো আমি বললাম যে এটাই তো আমাকে দেওয়া হয়েছে, তো ইমিগ্রেশন থেকে এটাই আমাকে পাঠানো হয়েছে, আমাকে পারমিশন দিছে এবং মেইলে তারা এটাই পাঠাইছে। উনি বলছে হবে না, তুমি ওইখানে যাই বসো। এরপরে আমি ফোন দিলাম মিজান ভাইকে, মানে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস মিজান ভাইকে। উনি ফোন দিল মিশর থেকে আমাকে কল করে বলল যে ভাই এটা দিয়েই তো সবাই যায়, ওকে একটু বোর্ড দিয়েই তো সবাই যায়, যেই ফটোটা আপনাকে দিছি এটাই হচ্ছে, এর আগেও অনেক মানুষ গেছে। কিন্তু ওই অফিসারটা বুঝতেই চাচ্ছিল না। তখন কি করি আমি বললাম যে আমি ব্লগার, ট্রাভেল ব্লগ করি, বিভিন্ন দেশে ঘুরি, সৌদিতে ঘুরছি। তখন উনি কী করলো, আমার ওকে একটু বোর্ডের ভিডিও করলো, ফটো তুলে ইমিগ্রেশনে পাঠালো। তাও কোনো রেসপন্স নাই। 2 ঘন্টা চলে গেল, আমার হাতে আর 1 ঘন্টা আছে। এরপরে আবার হচ্ছে মিশর থেকে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করলো। তারপরে ইমিগ্রেশন থেকে আমাকে পারমিশন দিল যে হ্যাঁ ওর সব কিছু ঠিক আছে, লিগাল। তো ভাই এবার কি হয়েছে, আমার যে ড্রোনটা হচ্ছে কাস্টমে ছিল, আমি এরপরে গেছি, আমার হাতে সময় ছিল 40 মিনিট। তো তখন কাস্টম অফিসার বলছে তুমি এত লেট কেন করছো, কিসের জন্য, তুমি আগে কেন দিলা না? তখন ওরা বললো, বড় একটা অফিসার, উনি বললো যে যা তুই দৌড় মার, এখন ফ্লাইটে ওঠ, তোকে হচ্ছে ফ্লাইটে যাই ড্রোনটা দেওয়া হবে। তো এই হচ্ছে অভিজ্ঞতা। তো আসার সময় ইমিগ্রেশনের সময় লাগছে 4 থেকে 5 সেকেন্ড, কোনো রকমের কোনো কিছু নাই, জাস্ট আমার হচ্ছে এই আঙ্গুলের হচ্ছে একটা ফিঙ্গার নিছে। এরপরে যখন হচ্ছে লাস্ট যে চেকিংটা, ল্যাপটপ আমার এগুলো কিন্তু আলাদাভাবে বের করতে হয়নি, বেল্টও খুলতে হয়নি, কিছুই না, জাস্ট ব্যাগ হচ্ছে চেকিং করছে, এটাই জাস্ট। এরপরে এই যে এখন বসে আছি, যে হাজার হাজার মানুষ সব বসে আছে, সামনে হচ্ছে আমাদের এয়ারক্রাফট দাঁড়াই আছে। এই যে দেখুন এই পাশে দোকানপাট সব কিছু আছে। তো এটাই ছিল অভিজ্ঞতা। খুব ভয় পাইছিলাম যে যাইতে পারবো না হয়তো, কারণ লাস্ট 1 ঘন্টা ছিল তখন আমাকে পারমিশন দেয়। তো আপনারা যখন আসবেন অবশ্যই ওকে টু বোর্ড ওইটা হচ্ছে যাচাই বাছাই করে নেবেন, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তা না হলে এখান থেকে কিন্তু অনেক সময় ব্যাক দেয়, কারণ অনেকে ওই যে সাগর পথে সাঁতার কেটে মিশরে যায়, এরপরে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে ঢোকার চেষ্টা করে। তো আমাকে ওরা ওইরকম সন্দেহ করছিল যে চেহারা দেখে ভাবতেছে আমি হচ্ছে মিশর থেকে হয়তো ইউরোপে ঢোকার চেষ্টা করব। তো এরকম একটা ব্যাপার। ওকে, আমরা ওয়েট করি। আর আমাদের যে ফ্লাইটের নাম হচ্ছে আপনার মিশরের যে নীল নদ আছে না, সেই নীল এয়ার 128। আমরা লাইনে দাঁড়াই আছি, যেটা হচ্ছে 46 নাম্বার গেট, এবং আমাদের ফ্লাইটের নাম্বার হচ্ছে নীল এয়ার MP 0128।
তো এখানে হয়তো 5-10 মিনিট লাগবে, এরপরেই ফ্লাইট উঠবো। তবে খুবই ভীতিকর পরিবেশ ছিল এখানে। আসলে এয়ারপোর্টে সব আরাবিয়ানরা থাকে, ওরা ওইরকম ইংলিশও জানে না ভাই, যে ওদের সাথে একটু কনভারসেশন করব, খালি কথায় কথায় খালাস খালাস এরকম একটা ব্যাপার। তো এটাই হচ্ছে মেজর একটা প্রবলেম। অবশেষে আমাদের সব কিছু কমপ্লিট, এখন এরকম একটা বাসে উঠতেছি। আর দেখেন এয়ারপোর্টটা, তো আমরা হচ্ছে এরকম একটা বাসে এখন যাচ্ছি এয়ারক্রাফটের জন্য। তো দেখেন যে এখানকার এয়ারপোর্টটা। মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? Where are you from? From the Burkina Faso. Huh? Burkina Faso. I don't know. I'm from Bangladesh. Bangladesh. Yes. Okay. তো ওকে, আমরা হচ্ছে এখনই উঠবো ফ্লাইটে। এরপরে আমাদের প্রায় 2 ঘন্টা জার্নি। কেসগুলো সেগুলো কিন্তু দেখেন এইভাবে যাচ্ছে, এই যে দেখেন। তো এখানেই হয়তো আমার ড্রোনটা আছে, আমার ড্রোনটা হয়তো এই গাড়িতেই আছে। এরপরে যখন আমি ফ্লাইটে উঠবো তখন তারা আমার ড্রোনটা আমাকে পৌঁছাই দিবে, এই কথাই বলছে কাস্টম Bangladesh. বাংলাদেশ। তবে ভাই এইদিকে কিন্তু ভিডিও করা একটু রেস্ট্রিকশন, অনেক মানুষই এটাকে অন্যভাবে নেয়, যার কারণে ভিডিও করতে পারতেছি না। কাস্টমে যখন আমি গাড়িতে উঠতেছিলাম, একজন এসে ভিডিও ডিলিট করে দেয়, তো ভয়ে ভয়ে ভিডিও করতে হচ্ছে। ও সো আমরা এখন বাস থেকে নামতেছি। এই যে দেখেন যে নীল এয়ারক্রাফট, এবং ভাই এখানে ভিডিওই করতে দেয় না, বিশাল একটা প্রবলেম। আমরা এখন উঠতেছি। তো এটা বিজনেস ক্লাস 3/3। এটা আমাদের সিট নাম্বার হচ্ছে 17F। তো এইটা ভাঙা আমার, এই যে একদম উইন্ডো সিট, এটা হচ্ছে আমার সিট ফাইনালি। তবে ভাই এখানে ভিডিও করা অনেক রেস্ট্রিকশন, অনেকেই ভিডিও করতে দিচ্ছে না, নিষেধ করতেছে, ডিলিট করে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার ড্রোন দেখেন দিয়ে দিছে স্যার, থ্যাংক ইউ স্যার। 1 minute. স্যার হ্যাঁ, তো আমার সব ড্রোনগুলো এখন সিগনেচার Name and sign. নেম, Sign. হ্যাঁ নেম, Name here. Go. হ্যাঁ خلاص شكرا. খালাস স্যার। خلاص. শেষে আমার ড্রোনটা কিন্তু দিয়ে গেছে, মানে এখানকার কাস্টম অফিসার এসে নিজের গাড়িতে এসে ওরা আমাকে নিয়ে গেছে। সময় আছে আর 2 থেকে 3 মিনিট। তো সবাই তো অবাক যে কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এরপরে আমাকে সই করাইলো যে তোমার নাম লিখো আর একটা সিগনেচার করো। তো ড্রোনগুলো সব ব্যাক দিয়ে দিল। তো এরকমই ভাই এখানকার সিস্টেম ভাই অসাধারণ। তোকে অবশেষে পাইলাম। ইনশাল্লাহ যদি মিশরে না আটকে আমরা ড্রোনের ভিউ আপনাদেরকে দেখাবো। আপনাদের একটা জিনিস দেখাই, আমরা এখন আছি হচ্ছে এই যে জেদ্দা, আর এই যে মাঝখান দিয়ে যে সাগরটা দেখছেন এটা হচ্ছে রেড সি, আর এইখানে হচ্ছে ইজিপ্ট, আর এই যে রাজধানী হচ্ছে কায়রো, এই পাশে হচ্ছে ইসরায়েল, এই পাশে হচ্ছে জর্ডান। তো আমরা কিন্তু এখন এইখানে যাবো, এই যে কায়রো, যে একদম এটা ইসরায়েলের পাশে এই রাজধানীটা, কিন্তু এই পাশে হচ্ছে আলেকজান্ডারিয়া, আর এই যে দেখতেছেন এই পাশে হচ্ছে লেবানন। তো এই সব দেশগুলো কিন্তু একই পাশে, সেই সাথে অনেক গরম, কোনো রকমের এসি বের হচ্ছে না। দেখেন সব মানুষ হচ্ছে পাখা দিয়ে হচ্ছে বাতাস করতেছে। এরকম একটা ফ্লাইটে উঠছি ভাই। এখন 240 স্পিডে আমরা কিন্তু টেক অফ করব। এই যে দেখেন যে কি গতিতে যাচ্ছে, 272, 275, 99। ভাই আমরা কিন্তু এখন টেক অফ করে ফেলছি। বাট এইখানে হচ্ছে একটু ভয় লাগে যখন হচ্ছে উপরে ওঠে আর কি। এই যে দেখেন যে সৌদি আরব, মরুভূমির দেশ ছেড়ে আমরা যাচ্ছি আর এক দেশে, যে দেশকে বলা হয় ফেরোয়ানদের দেশ, মানে ফেরোয়ানের দেশ বা নীল নদের দান। এবং এখন 300 স্পিডে। আসলে আমাদের এই ফ্লাইটটা ছিল কালকে রাতে, মানে 4টার সময়, ভোর রাত 4টার সময়। এরপরে হঠাৎ করে ক্যান্সেল করে দিয়ে বিকাল 4টার সময় করছে, কোনো একটা কারণে আর কি। পুরো শহরটা দেখা যায় জেদ্দা, কিন্তু কোনো গাছপালা নাই দেখুন। তবে এইখান থেকে 1200 কিলোমিটার, ইনশাল্লাহ সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এরপর আমরা পৌঁছায় যাব, মানে
বিকেল 6টার সময় পৌঁছে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে নিয়ে যান এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। সৌদি আরব থেকে বিমানে যাত্রা করার প্রতিটা মুহূর্ত যেন আমার জীবনের এক অন্য রকমের ইতিহাস। কত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে মিশরের পথে। সত্যি বলতে ছোটবেলার স্বপ্নগুলো এইভাবে পূরণ হবে কখনো ভাবিনি। সেই নীল নদ, লোহিত সাগর, ফেরাউনের মমি, মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া সেই নীল নদের পানি, আর সেই সঙ্গে মিশরীয়দের জীবনযাপন, সব কিছু নিজের চোখে দেখব এটা ভেবেই অবাক হচ্ছিলাম। আমাদের ফ্লাইটের নাম ছিল নীল এয়ার। তবে বিমানের সিটে বসতেই চারপাশে মিশরীয় মানুষদের কথা শুনছিলাম। তাদের ভাষা ইজিপশিয়ান আরবিক, সৌদিদের সাথে মিল। যাই হোক, কিছুক্ষণ পর আমাদের বিমানে খাবার দেওয়া হয়, 2টি মিশরীয় পাউরুটি, সঙ্গে চকলেট ও পানির বোতল। তবে মিশরীয়রা শুকনা খাবার মনে হয় বেশি পছন্দ করে। এরপর বিমান থেকে আমাকে দেওয়া হয় ইমিগ্রেশন ফর্ম। অনেকটা ভারতে যাওয়ার সময় বর্ডারে যেই ফর্ম দেওয়া হয় ঠিক তেমনই। সেখানে নিজের নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার এবং মিশরে কোথায় থাকবো সেই ঠিকানা সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হয়। তাই সঙ্গে অবশ্যই পেন্সিল রাখবেন। মিশরের পথে যেতে যেতে জানালা দিয়ে নিচে তাকিয়ে হঠাৎ চোখে পড়ল সেই লোহিত সাগর, যেই সাগরের সঙ্গে জড়িয়ে আছে হজরত মুসা আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনা, যেখানে তিনি আল্লাহর নির্দেশে সমুদ্র পার হয়েছিলেন এবং ফেরাউন ও তার বাহিনী সহ পানিতে ডুবে মারা গিয়েছিলেন। চোখের সামনে যেন ইতিহাসের সেই গল্পগুলো আবার ভেসে উঠছিল। আর এক পাশেই ছিল ইসরায়েলের বর্ডার। সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যি অন্যরকম। তবে আকাশ থেকে মিশরকে দেখে মনে হচ্ছিল দেশটি যেন শুধুই বিশাল এক মরুভূমি। মিশরে প্রবেশ করতেই চোখে পড়ে সেই বিখ্যাত নীল নদ। মিশরের প্রায় 97% ভূমি মরুভূমি, আর মানুষের বসতি ও চাষাবাদ মূলত নীল নদকে ঘিরেই। তাই তো মিশরকে বলা হয় নীল নদের দ্বার। নীল এয়ারে হচ্ছে এটা দেওয়া হয়েছে বিশাল বড় একটা মানে প্যাকেট, বাট এর ভিতরে আছে 2টা হচ্ছে পাউরুটি। এই যে দেখেন, এখানে হচ্ছে একটা ব্রেড দেওয়া হয়েছে, এটা হচ্ছে চকলেট, আর এখানে একটা ব্রেড, এখানে পানির বোতল। এখন কিন্তু আমরা মেঘের উপরে, দেখেন, আর ঠিক মেঘের উপরে যখন উঠলাম তখন পুরো এয়ারক্রাফটটা কাঁপাকাঁপি শুরু করলো। মানে অনেকটা আপনারা টার্বুলেন্স বলতে পারেন, যেটা বাতাসের কারণে হয়ে থাকে, কিন্তু এটা ভয়ের কোনো কারণ নাই। উজবেকিস্তান ব্রেড না? আচ্ছা, এটা হয়তো মিশর, ইজিপ্ট। আচ্ছা, এটা হচ্ছে ইজিপ্টের। বাট আমরা যখন হচ্ছে সৌদি আরবে ছিলাম তখন অনেক দিন উজবেকিস্তানের পাউরুটি এগুলো আমাদেরকে দেওয়া হতো। এই যে দেখেন, এখানকার মানুষ কিন্তু এগুলোই খায়। এই যে এটা হচ্ছে ব্রেড, এখানে হচ্ছে আরও একটা ব্রেড, একদম সিমিলার কিন্তু একই রকম। টেস্ট দেখি কেমন। নো টেস্ট, একদম শুকনা একটা খাবার, কিন্তু ভিতরে এরকম চিকেন দেওয়া হয়েছে। দিস ইজ চিকেন। আমার পাশে যেই উজবেকিস্তানরা বসেছিল, তো হঠাৎ ওনার ওয়াইফের বমি বমি ভাব চলে আসছে, মানে বমি হবে আর কি। তো আমি জাস্ট অবাক যে ফ্লাইটেও মানুষের বমি হয়। এটা জানতাম যে কার গাড়িতে হয় বা বাসে হয়, বাট এরকম ফ্লাইট জার্নিতে যে বমি হয় এটা আজ প্রথম দেখলাম। তো ওনাদের আমি বললাম যে আপনারা ইনো খান বা গ্যাসের প্রবলেম হয়েছে কিনা, তো বললো যে না, বমি করবে ওয়াশরুমে। তো এরপরে এখানে আরও এয়ার হোস্টেজ আসলো, এসে বললো কি কি প্রবলেম, মেডিসিন লাগবে কিনা। তো যাই হোক, আমাদের হচ্ছে ফ্লাইট থেকে এটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইমিগ্রেশন ফর্ম। যেহেতু আমরা ইজিপ্টে যাচ্ছি, যার কারণে এটা এই আকাশপথেই দেওয়া হয়। এখানে হচ্ছে লেখা আছে আপনার নিজের পাসপোর্ট অনুযায়ী নাম লিখতে হবে, এরপরে ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ মানে আপনার জন্ম স্থানটা লিখতে হবে, ন্যাশনালিটি মানে বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশি এটা লিখতে হবে, পাসপোর্ট নাম্বার লিখতে হবে, এবং এইখানে লেখা আছে অ্যাড্রেস ইন ইজিপ্ট। তার মানে আপনাদের বলেছিলাম যে ইজিপ্টের ইমিগ্রেশনে কিন্তু ওরা হোটেল বুকিংটা দেখতে চাইবে, এবং এখানে কিন্তু আপনি কোন হোটেলে উঠবেন, কোথায় থাকবেন, এটা কিন্তু লিখে দিতে হবে। তো এই কারণে অবশ্যই যে কোনো মাধ্যমে একটা হোটেল বুকিং রাখবেন, আর হচ্ছে কোন একটা শহরের নাম বা কোনো একটা গ্রামের নাম দিয়ে দিলেন। যেহেতু আমি কায়রো যাব, আমি কায়রোর নাম দিয়ে দিব, কায়রো, গিজা, এরকম একটা ব্যাপার।
আর অবশ্যই পেন ক্যারি করবেন, কলম, কারণ এখানে দেখলাম যে কারোর কাছেই কলম নাই, ইভেন আমার কাছেও নাই, যার কারণে আমি এটা এখনও পূরণ করতে পারি নাই। এটা অনেকটা হয় যে ভারতে যাইতাম আমরা, বর্ডারে যখন দেওয়া হয়তো একটা পেপার, এটা হচ্ছে সেম টু সেম সেই পেপার, এবং নিজেরাই পূরণ করতে হবে, কোনো দালাল টালাল এগুলো দিয়ে কিন্তু এখানে হবে না। ওকে, আর হচ্ছে আধা ঘন্টা সময় লাগবে ইজিপ্টে যাইতে। ভাই কী ডাউন হয়েছে এটা জাস্ট দেখুন, যে কত ডাউন হয়েছে। আর এই যে নীল নদ, সেই নীল নদের উপর দিয়েই আমরা যাচ্ছি, আর সামনে হচ্ছে কায়রো রাজধানী। যে নীল নদের কথা আমরা শুনতাম, এই সেই নীল নদ ভাই। দেখেন যে কি সুন্দর শহর। আর ভাই এটা এতটা ডাউন হয়েছে, মানে কাইত হয়েছে যে সবাই এই দিকে হেলে পড়ছে, এরকম একটা ব্যাপার। আর কত ঘন বসতি দেখুন শুধু, যে মরুর বুকে এই নীল নদ বয়ে গেছে, যার কারণে এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এরকম জনবসতি। আর এইটা দেখেন, রাস্তাটা দেখেন, যে শহরের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। বিল্ডিংগুলো কিন্তু সব একই কালার, একই রকম এবং একই স্ট্রাকচার, সেম দেখতে কিন্তু সব। এবং এখনই ল্যান্ডিং করবে একদম মরুর বুকে। দেখেন এই যে মরুভূমি, এর ভিতরেই কিন্তু এরকম এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। অবশেষে এখনো নামে নাই। ও ওয়াও ভাই, সেই রকম স্মুথে কিন্তু ল্যান্ডিংটা করছে আর কি। ওয়েলকাম ফেরাউনের দেশ মিশর। আমরা এখন মিশরে, এবং এটা দিয়ে আমার 10 নম্বর দেশ। এই যে আমরা এখন নামতেছি, দেখুন। ওয়াও, এখন বাসে করে যাচ্ছি এয়ারপোর্টের দিকে, মানে ইমিগ্রেশন। এখন এখানে কি কি জিজ্ঞাসা করে, কি কি পেপারস লাগে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তবে 2 ঘন্টা সময় লাগছে জেদ্দা থেকে কায়রো। এটা হচ্ছে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা রাজধানী মিশরের। ما في سوريا بوركينا فاسو بوركينا فاسو আচ্ছা, এই দেশটার নাম আমি কখনো শুনি নাই, তো উনি আমাকে বলতেছে তুমি হ্যাঁ بوركينا فاسو বুরকিনা ফাসো। আচ্ছা, سوا سوا غانا খানা, আচ্ছা, আই নো খানা مالي মালি, مالي ফুটবল টিম মালি, মালুম ফুটবল? আই নো। হ্যাঁ, আচ্ছা, মানে উনার দেশের নামটা আমি আসলে শুনি নাই। তো মালির পাশে, মানে আমরা তো মালি ফুটবল যে টিম আছে তাদের দেশের পাশে। আমাকে বলতেছে যে আজকে ও ইথিওপিয়ায় চলে যাবে, তো বলছে তুমি নেক্সট আসো ঘুরতে। আমরা হচ্ছে এখন ইমিগ্রেশনে বসে আছি। এখানে ইমিগ্রেশন করার পরে কি হয়েছে, আমাদেরকে পুলিশের কাছে পাঠাইছে। এখন পুলিশে হচ্ছে আমাদের পাসপোর্ট সব নিয়ে নিছে। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন জানি না কি হবে। এবং এটাই নাকি এখানকার রুলস। তবে প্রবেশ মুখে হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে স্টিকার ভিসা নিতে হয়েছে, যেটা $30। তো আমরা এখন আছি পুলিশের ভেরিফাইয়ের অফিসের সামনে। তো এখানে পাসপোর্ট এগুলো নিয়ে এখন তারা কম্পিউটারে চেক করবে। এরপরে বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমাদের বাংলাদেশে আরও 2-3 জন আছে, আর যতজনই ইজিপ্টে ঢুকবে সবার পাসপোর্টই হচ্ছে এখানে নেওয়া হয়েছে। একটু নার্ভাস ফিল করতেছি। ওকে, এরপরে আপনাদেরকে জানাবো অবশ্য। সেই সাথে সন্ধ্যাও হয়ে গেল। মিশরের ইমিগ্রেশনে প্রবেশ করতেই প্রথমেই স্টিকার ভিসা নিতে হবে। ইমিগ্রেশনের পাশে ন্যাশনাল ব্যাংক আছে। স্টিকার ভিসার জন্য $30 নিয়েছিল, বাংলায় টাকায় 3700 টাকার মতো। এরপর ইমিগ্রেশন সম্পূর্ণ করি। তবে মিশরের ইমিগ্রেশনে আমাকে তেমন কিছুই জিজ্ঞাসা করেনি। সব কিছু কমপ্লিট করে ইমিগ্রেশন থেকে পাসপোর্ট নিয়ে যেতে বলে পাশের একটা অফিসে। সেখানে একজন ইমিগ্রেশন অফিসার আমাদের বাংলাদেশ সহ যারা বাইরের দেশে থেকে এসেছে তাদের পাসপোর্ট নিয়ে ভেরিফাই করে। প্রায় আধা ঘন্টা পরে আমাদের পাসপোর্ট ব্যাক দেয়। তবে ইমিগ্রেশনে দেখলাম বাংলাদেশ থেকেও 4 থেকে 5 জন এসেছে। তারা মূলত মিশরে কাজের জন্য। সবার সাথে পরিচিত হলাম। আরও একটা কথা বলে রাখি, মিশরে ভ্রমণ করলে রাজধানী ডাউনটাউন কায়রোতে থাকতে পারেন। এছাড়া গিজাতে হোটেল নিতে পারেন, একদম পিরামিডের সাথে। রুম ভাড়া বাংলায় টাকায় 1000 থেকে 1500 টাকার মধ্যেই পাবেন। ডাউনটাউন ও গিজাতে অনেক কম খরচে হোটেল পাওয়া যায়।
বাংলাদেশ بنغلاديش بنغ- انت من وين؟ انت من وين؟ بنغلاديش بنغلاديش كيف الحال؟ كيف الحال؟ كويس كويس انا جاي انا زيد مصر مصر زائر زائر ازور ازور الدنيا ام الدنيا كويس كويس كيف الحال؟ كيف الحال? كويس আচ্ছা মানে উনি হচ্ছে মিশরের ভাষা শিখাচ্ছে আমাকে এখন ইমিগ্রেশনে তো এখন আমরা ইমিগ্রেশন করতেছি ওনার সাথে হচ্ছে এয়ারপোর্টে ইমিগ্রেশন করার পরে চেঞ্জ করলাম টাকা এখানকার টাকা দেখেন যে এরকম সব 200 পাউন্ডের নোট এই যে তো 500 সৌদি রিয়ালে আমাদের দিছে 7200 পাউন্ড মানে ইজিপ্ট ওকে এখানে ভিডিও করা অ্যালাউ না এখানে সব পুলিশ আছে তারপরেও আমরা করতেছি আমরা বাইরে যে আপনাদেরকে সব বলবো যে ইমিগ্রেশন প্রসেস থেকে শুরু করে সব ইমিগ্রেশন করার পরেই হচ্ছে এখন সিম কিনতেছি এখানে দেখেন প্যাকেজ দিয়ে দিছে যে 17 জিবি 600 মিনিট হচ্ছে 408 পাউন্ড এবং আমি নিচ্ছি হচ্ছে 100 জিবি যেটা 600 মিনিট এবং 945 পাউন্ড তাহলে ভাবেন এটা বাংলা টাকায় কত হয় যেটার নাম আছে ইতিসালাট সিম ওকে তো এখানে আমাদের পাসপোর্ট নিবে হ্যাঁ Sim Dubai. সিম দুবাই আচ্ছা নট ইজিপশিয়ান Egyptian, but Dubai is a source. আচ্ছা আচ্ছা সোর্স Yes. তো আমরা এই যেখানে দিছি এখানে অনেক এক্সপেন্সিভ কিন্তু ভাইয়া 1000 পাউন্ড ওয়েলকাম ইজিপ্ট আমরা হচ্ছে ইমিগ্রেশন সব কমপ্লিট করে এক্সিট হয়ে গেলাম এই যে বাহিরের ভিউটা দেখুন শুধু যে এগুলো কিন্তু সব পার্কিং আর এখানে হচ্ছে এরকম একটা ব্রিজ মতো আছে কানেক্ট আর কি একটা অফিসের সাথে আর একটা মানে ইমিগ্রেশন তো এখানে আমাদের আরো একটা বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আসসালামু বাংলাদেশের কোথায় গাজীপুর কাপাসিয়া আরে বাবা একদম ঢাকায় থেকে আসছে ইজিপ্টে এবং আরও একজন আছে তো কিছু কথা বলি সেটা হচ্ছে যখন আমরা হচ্ছে বাসে থেকে নামলাম মানে ফ্লাইট থেকে নামার পরে বাসে করে যখন ইমিগ্রেশন আসলো প্রবেশ মুখেই হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিস আর ওটার বাম পাশেই হচ্ছে আপনার ব্যাংক যেটা ন্যাশনাল ব্যাংক ওখানে হচ্ছে আমাদের স্টিকার ভিসা নিতে হয়েছে প্রথমে যেটা নিচ্ছে আপনার $30 বাংলাদেশি সবাইকে নেওয়া লাগবে যারাই হচ্ছে বাংলাদেশ থেকে আসবে $30 পরে হচ্ছে ইমিগ্রেশন করলাম ইমিগ্রেশনের পরে ওখান থেকে বলা হলো যে ওখানে পুলিশের যে অফিস আছে ওখানে যাইতে মানে সবাইকে আর কি যতজনই বাংলাদেশ থেকে আসছে বা বিভিন্ন দেশ থেকে আসছে সবাইকে ওখানে পাঠালো এরপরে পুলিশ হচ্ছে সবার পাসপোর্ট নিল তো প্রায় আধা ঘন্টা পরে আমাদেরকে ডাকলো এরপরে বললো যে ওকে একটু বোর্ড দেখাও কি করবা কোথায় ঘুরবা আমি বললাম আর ওখানে একজন বলতেছে ও হচ্ছে ইউটিউবার তো এই যে এখানে লেখা আছে অ্যারাইভাল হল 1 ডিপাসার হল কার পার্কিং দেখে মনে হবে অনেকটাই আমাদের বাংলাদেশের মতো রাস্তাঘাট ব্রিজ এখানে পার্কিং সিস্টেম আছে তো এরপরে পুলিশে সবাইকে পাসপোর্ট দিয়ে দিল তবে আতঙ্কের কিছু নাই ভয়ের কিছু নাই তারা হচ্ছে জাস্ট যাচাই বাছাই করে কম্পিউটারে দেখে সব কিন্তু কাউকে ক্যান্সেল করে না এরকম হয় নাই যে কাউকে বলছে যে তুমি ব্যাক যাও এরকম কখনো মানে এখানে হয় নাই সবাইকেই কিন্তু অ্যালাউ করছে ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে এরকম একটা গাড়ি নিয়ে রওনা হলাম নাসার সিটি মানে যেখানে আমি হোটেলে থাকবো এখান থেকে আপনার 12 কিলোমিটার তবে আমি এটা বলবো যখন আপনারা ইজিপ্টে নামবেন অবশ্যই কিছু অ্যাপস ডাউনলোড করবেন তার ভিতরে হচ্ছে কারিম অ্যাপস হচ্ছে বাংলাদেশের মতো র্যাপিডো উবার এরকম সামনে দেখুন একটা মসজিদ যে ইজিপ্টের তো এই অ্যাপস ডাউনলোড করে আপনি খুব কম খরচে উবারের মতো এরকম কার গাড়িতে যাইতে পারবেন তো এখান থেকে 12 কিলোমিটার আমাদের ভাড়া নিয়েছে 150 মানে ইজিপশিয়ান পাউন্ড তো এখানে কিন্তু কোনো রকমের হিন্দি বাংলা অন্যান্য ইংলিশও খুব কম চলে তো বলতে আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি বাংলাদেশে ঘুরতেছি ভাই রাস্তাগুলো দেখুন আর দোকানপাটগুলো মনে হচ্ছে লাইকে বাংলাদেশ সেই সাথে গাছপালা শহর অনেকটাই কিন্তু মিল আছে ভাই যে যেখানে সেখানে পার্কিং দেখেন মানুষ রোডের উপরে হেঁটে বেড়াচ্ছে আসলে সৌদিতে যেই নিয়ম কানুন দেখছি রাস্তাঘাটের এখানে আসার পরে মনে হচ্ছে ভাই আমি বাংলাদেশে চলে আসছি তো দেখে মনে হচ্ছে আমি যেন ঢাকা শহরের কোনো একটা রাস্তা দিয়েই যাচ্ছি একদম সেম ভাই যে গাড়ি ঘোড়া চালানোর স্টাইল মানুষের চলাফেরা সব কিছু এভরিথিং
মনে হচ্ছে আমাদের বাংলাদেশের। এছাড়া এখানে এরকম বেবি ট্যাক্সিও চলে, যেটা হচ্ছে বাজাজের। দুপাশে এরকম বিল্ডিং, দোকানপাট, জ্যাম। এটা মনে হচ্ছে 300 ফিটের নিচ দিয়ে যে রেল লাইন আছে বাংলাদেশের, ঠিক তেমনই আমরা এখন ওইটা ক্রস করতেছি। চলে আসলাম আমাদের রুমে, মানে ইজিপ্ট কায়রো। আর এটার যেই ড্রয়িং রুমটা দেখছেন, এরকম এখানে কিচেন রুম আছে, এই পাশে আরও অনেক রুম আছে, বাট এখন আমাদের রুমটা দেখাবো আপনাকে। এই যে এইটা হচ্ছে আমার রুম এবং খুবই সুন্দর, পাশাপাশি দুইটা এখানে ওয়ার্ডরোব আছে। অনেক ক্লান্ত, এবং এই হোটেলটা হচ্ছে আমাদেরই বাংলাদেশি একটা ভাইয়ার, মানে মিজান ভাইয়ার খুব পরিচিত একটা মানুষের। তো এখানেই হচ্ছে 1 থেকে 2 দিন থাকবো, এরপরে চলে যাব গিজা, তারপরে হচ্ছে আলেকজান্ডারিয়া, আরও অনেক শহর আছে ইজিপ্টের। তবে একটা কথা বলি, এই পুরো দেশে মাত্র 3% মানুষ মানে বসবাস করে, আর 97% হচ্ছে মরুভূমি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আমাদের মিশরের বিভিন্ন ব্লগ আসবে, গ্রামগঞ্জ, এখানকার মরুভূমি, পাহাড়ি অঞ্চল, সব কিছু। আর কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। ইনশাল্লাহ মিশরের সিরিজ অনেক ভালো হবে, এবং আপনাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর যারা মিশরে আসবেন, আমি কিন্তু ওকে টু বোর্ড মিজান ভাইয়ের কাছে নিচ্ছি, এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছে। আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে মিশরের যে কোনো তথ্য, হোটেল বা থাকা খাওয়া, এখানে ফ্লাইটের টিকিট থেকে শুরু করে সব কিছু নিতে পারেন। তো যাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। আল্লাহ হাফেজ, টাটা।